আচ্ছা স্যার, এবার কি দেখা যাচ্ছে স্যার? স্যার এবার কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু ইনশিওর করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি জি জি। আচ্ছা, আমরা আজকে 3 নম্বর সিভিএলএমটা ভালো করে বোঝার চেষ্টা করব। 3 নম্বর সিভিএলএমটা আমরা একদম ক্লিয়ার করব। আমরা প্রতিদিন একটা একটা করে সিভিএলএম ক্লিয়ার করার চেষ্টা করব, বা 2 দিনে একটা সিভিএলএম, তাহলে আমাদের জন্য সহজ হবে আশা করি। আমরা আজকে যে সিভিএলএমটা আমরা কভার করব, সিভিএলএমটার নাম হলো অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস ইন এ সিভিটি এনভায়রনমেন্ট। এখন আপনাদের মনে করেন 100% কনফার্ম যে এখান থেকে অস থেকে 2টা থেকে 3টা কোশ্চেন থাকবেই। অস থেকে 2টা থেকে 3টা কোশ্চেন অবশ্যই থাকবে। তো প্রতিটা সিভিএলএম এর ভিতরে কিছু কিছু জায়গা আছে যে জায়গাটা ভালো করে আপনার বুঝতে হয়, বুঝলে আপনার জন্য সহজ হবে। তো অসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অস আসলে জিনিসটা কি? অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। যারা আমরা এখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা স্কিল লেভেল করেছি, তারা পিপি এবং অস সম্পর্কে জানার কথা। তো অ্যাপ্লাই অস প্র্যাকটিস, মনে করেন আপনি চর্চা করবেন কিভাবে ইন এ সিভিটি এনভায়রনমেন্ট, কোনো একটা ট্রেনিং বা অ্যাসেসমেন্টে আপনি কিভাবে অস প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনার সুরক্ষাটা কিভাবে নিশ্চিত করবেন, এই সম্পর্কে আপনি এই সিবিএলএম এ শিখবেন। আমি কি বোঝাতে পেরেছি যে সিবিএলএম এর নামটা কি এবং সিবিএলএম আমরা কি কাজ শিখব বা কি পড়ব? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওয়ার্কপ্লেস হ্যাজার্ড বলতে আসলে কি বুঝি আমরা? যদি প্রথমে চলে আসি, তাহলে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড তার মানে কর্মক্ষেত্রের ঝুঁকি। হ্যাজার্ড বলতে বোঝায় কি? ঝুঁকি বোঝায়। আর ওয়ার্কপ্লেস বলতে বোঝায় কর্মক্ষেত্র। এখন ওয়ার্কপ্লেস হ্যাজার্ড বলতে আসলে কি বোঝায়? ওয়ার্কপ্লেস হ্যাজার্ড হলো এমন কিছু পরিস্থিতি যা কাজের জায়গায় মানুষ বা সম্পদের ক্ষতি করতে পারে। তার মানে কোনো একটা ঝুঁকি, এক কথায় কর্মক্ষেত্রে কোনো একটা ঝুঁকিকে সাধারণত ওয়ার্কপ্লেস হ্যাজার্ড বলে। এখানে একটু বিস্তারিত লেখা আছে। কর্মক্ষেত্র ঝুঁকি হলো এমন কোনো পরিস্থিতি যা কাজের জায়গায় মানুষের বা সম্পদের ক্ষতি করতে পারে, সেটাই ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে একটু এক্সপ্লেনেশনটা সহজভাবে দেওয়া আছে। ওয়ার্কপ্লেস হলো যেখানে কাজ করা হয়, আর হ্যাজার্ড হলো যেখানে ক্ষতির সম্ভাবনা থাকে। তাহলে আমরা হ্যাজার্ড বলতে কি বুঝলাম? যেখানে ক্ষতির সম্ভাবনা থাকে বা যেটা ক্ষতি, সেটাকে হ্যাজার্ড বলে। আর ওয়ার্কপ্লেস বলতে বোঝায় যেখানে কাজ করা হয়, যেখানে আমাদের কর্মক্ষেত্র, সেটা হলো ওয়ার্কপ্লেস। এক কথায় এখানে বলতে পারি আমরা, যেখানে কাজ করা হয় সেখানে ক্ষতির সম্ভাবনা থাকলেই সেটাই হলো ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। এটা। তারপরে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ হ্যাজার্ড ইন এ লার্নিং এনভায়রনমেন্ট? শিকার পরিবেশে হ্যাজার্ড সম্পর্কে ধারণা কি? ঠিক আছে? শিকার পরিবেশে আপনি কোনো একটা লার্নিং এনভায়রনমেন্টে আপনার হ্যাজার্ড সম্পর্কে আপনার ধারণাটা কি হতে হবে, কি শিখবেন, কেন জানবেন, এটা বোঝানো হয়েছে এখানে। তার মানে মনে করেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে আপনি কোর্স করতেছেন, কিন্তু আপনি হ্যাজার্ড সম্পর্কে, ঝুঁকি সম্পর্কে জানেন না, যে আসলে ওই জায়গাটা যাওয়া উচিত না, কিন্তু তারপর আমি ওই জায়গাটা যাচ্ছি কারণ কি ওই জায়গায় ঝুঁকি আছে, অর্থাৎ হ্যাজার্ড আছে। এই হ্যাজার্ডের কারণে আমি ডেড হতে পারি, আমি ইনজুরি হতে পারি, আমার কোনো একটা সমস্যা হতে পারে। তো এখন বলতেছে যে শেখার পরিবেশে বা কর্মক্ষেত্রে হ্যাজার্ড সম্পর্কে ধারণা বলতে আপনি কি বোঝেন? প্রতিটি পরিবেশে কিছু না কিছু ঝুঁকি থাকে। তার মানে আমাদের যত পরিবেশ আছে, প্রতিটা পরিবেশে কি কিছু না কিছু হ্যাজার্ড থাকে। ঝুঁকি পুরোপুরি দূর করার লক্ষ্য হলেও বাস্তবে এগুলো নিয়ন্ত্রণ করে কমানোই বেশি গুরুত্বপূর্ণ। ঝুঁকি পুরোপুরি দূর করার লক্ষ্য হলেও মানে কি, আমরা যখন কোনো একটা হ্যাজার্ড দেখি, এটা আমরা কি করি? পুরোপুরি আমরা দূর করার একটা চেষ্টা করি, কিন্তু বাস্তবে এগুলো নিয়ন্ত্রণ করে কমানোই বেশি গুরুত্বপূর্ণ। তার মানে তাৎক্ষণিক যদি আপনি কোনো হ্যাজার্ডকে আপনি নির্মূল করতে চান, তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু যদি এগুলো নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে আপনি এগুলোকে নির্মূল করেন, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দ্বিতীয়বার হওয়ার কোনো চান্স থাকে না। আবার আপনি তাড়াহুড়োর কারণে আপনি কোনো ইনজুরি হলেন না। এটা বোঝানো হয়েছে। এক্সপ্লেনেশনটা এখানে আবার একটু অন্যভাবে দেওয়া আছে। কোনো জায়গায় পুরোপুরি ঝুঁকিমুক্ত না, তাই ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হয়। তার মানে আমাদের যে কোনো জায়গাটাই সবসময় হ্যাজার্ডে পরিপূর্ণ থাকে, সেটা কম হোক বা বেশি হোক। ওই জায়গাটাই যখন আপনি ঝুঁকি নিয়ন্ত্রণ করবেন, ঝুঁকিমুক্ত করবেন, তখনই ওই সম্পর্কে ধারণাটা বোঝানো হয়েছে। ঝুঁকি কমিয়ে নিরাপদ পরিবেশ তৈরি করা, আপনি এটুকু লিখলেও হবে।
শিকার পরিবেশে হেথা সম্পর্কে ধারণা কি? যে ঝুঁকি কমিয়ে নিরাপদ পরিবেশ তৈরি করাই হলো আমার মূল ধারণা। নিচে এখানে ক্লিয়ার আপনাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে লেখা আছে দেখেন, হোয়াট শুড বি কনসিডার ওয়েন ইন্সপেকশন নাকি ইন্সপেকশন হবে, তো বানানটা মনে ভুল আছে, আইএনজি যোগ হবে না তো। ওয়ার্কপ্লেস অস ইস্যু ফর লার্নার, তার মানে কর্মক্ষেত্রে অস বিষয় দেখার সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে কি কি বিবেচনা করতে হয়। তার মানে কি, এই ইন্সপেকশন বলতে বোঝাচ্ছে মনে করেন আপনার তদারকি করা, ঠিক আছে, কিন্তু আইএনজি কেন যোগ হয়েছে এটা বুঝতেছি না। তো কর্মক্ষেত্রে অস বিষয় দেখার সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে কি কি বিবেচনা করা উচিত বা কি কি তদারকি আপনার করতে হয়। তার মানে আপনার মনে করেন একটা ক্লাসের আপনি একজন ট্রেইনার অথবা আপনি একজন ইনস্ট্রাক্টর বা একজন প্রিন্সিপাল একটা প্রতিষ্ঠানে। এখন ওই জায়গায় যে শিক্ষার্থীরা যারা আছে তাদের এই শেখার সময়, অর্থাৎ তারা যখন কাজটা করে বা তারা যখন ক্লাস করতেছে, তাদের যখন সেশন চলতেছে, তখন অস বিষয় কি কি বিবেচনা করা উচিত। অস বলতে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত বৈশিষ্ট্য বিবেচনা করতে হয়। তার মানে কি, ব্যক্তিগত বৈশিষ্ট্যের ভিতরে কী কী থাকতে পারে? যোগাযোগের দক্ষতা, নিজের কথা বলার ক্ষমতা, শেখার ও আচরণের সমস্যা, শারীরিক সীমাবদ্ধতা। প্রতিটি শিক্ষার্থী আলাদা, তাই তাদের অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ কি, এক একজন প্রশিক্ষণার্থী এক এক রকম। কেউ মনে করেন দৌড়ে কি করতে পারে, লাফ দিতে পারে, কি আবার কেউ আছে মনে করেন দৌড়াতে পারে না, সহজে সে সুইচ করতে পারবে না। একটা এক্সিট ডোর আছে, কিন্তু সেই এক্সিট ডোর থেকে সহজে সুইচ করতে পারবে না। এখন তার জন্য সঠিক একটা নিরাপদ একটা মনে করেন ক্লাসরুম হোক বা লার্নিং এনভায়রনমেন্ট হোক বা ওয়ার্কপ্লেস হোক, এটা আপনি নিশ্চিত করলেন। এটা নিশ্চিত করার মাধ্যমে কি হলো, নিশ্চিত করার মাধ্যমে কিন্তু তাদের বিষয়টা কিন্তু আপনি নিশ্চিত করতে পারলেন। এটাই এখানে বোঝানো হয়েছে। আপনারা কি শুনতেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার লেখা আছে দেখেন, হোয়াট ইজ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। তাহলে অসের ফুল ফর্ম কি? অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এখানে বলেছে হোয়াট ইজ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি কি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। হেলথ অ্যান্ড সেফটি এবং রিস্ক ম্যানেজমেন্ট কি? এই রিস্ক ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা কিন্তু প্রতিটা জিনিস ভালো করে করবেন, আপনাদের কিন্তু এভিডেন্সে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। অস হলো কর্মক্ষেত্রে ঝুঁকি নিয়ন্ত্রণ করে কর্মী স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদ্ধতি। তাহলে অস কি? কর্মক্ষেত্রে বা কোনো লার্নিং এনভায়রনমেন্টে কি করে, কোনো কর্মী বা কোনো ট্রেইনারের বা কোনো লার্নারের ঝুঁকি নিয়ন্ত্রণ করে এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে, এক কথায়, ঠিক আছে। সেটা যে কোনো জায়গায় হতে পারে, বাসায় হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, লার্নিং এনভায়রনমেন্ট হতে পারে, যে কোনো জায়গায় যখন ওই মানুষটার কি করে ঝুঁকি নিয়ন্ত্রণ করে, বলতে ওই মানুষটাকে ঝুঁকি থেকে বাঁচিয়ে রাখে এবং তার স্বাস্থ্যগত বা নিরাপত্তাগত মনে করেন সুরক্ষা নিশ্চিত করে, তখনই এটা অসের ভিতর পড়ে যাবে। রিস্ক ম্যানেজমেন্ট আসলে কি, কোন একটা মনে করেন ঝুঁকি, মানে কোন একটা কি বলে এটাকে, ঝুঁকি আছে, এই ঝুঁকিটা আপনি ম্যানেজমেন্ট করলেন। আর রিস্ক ম্যানেজমেন্ট হলো ঝুঁকিগুলো চিহ্নিত করে কমানো বা দূর করার প্রক্রিয়া। তো ম্যানেজমেন্ট বলতে কি বুঝি আমরা? ম্যানেজমেন্ট বলতে বোঝা যায় মনে করেন মানিয়ে নেওয়া বা প্রক্রিয়াধীন, এইগুলোই কিন্তু সাধারণত বোঝানো হয়েছে। তো রিস্ক ম্যানেজমেন্ট হলো কোনো একটা ঝুঁকিকে আপনি চিহ্নিত করলেন, চিহ্নিত করার পর ওই জায়গা থেকে মনে করেন নির্মূল করলেন, তাহলে ম্যানেজমেন্ট। তাহলে আমাকে এখানে বলেছে অস এবং রিস্ক ম্যানেজমেন্ট কি, আশা করি এটা বুঝতে পেরেছি। ঝুঁকি থেকে এবার আমার দেখেন, এখানে একটা এক্সপ্লেনেশনটা অন্যভাবে দেওয়া আছে। ঝুঁকি থেকে আঘাত বা অসুস্থতা হতে পারে, তাই সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই নিরাপত্তা আমি নিশ্চিত করব কিভাবে? অসের মাধ্যমে নিশ্চিত করব। ঝুঁকি থেকে আঘাত ও অসুস্থতা হতে পারে, এটা কিসের মাধ্যমে? মনে করেন রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে। কিভাবে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে? আমি যদি রিস্ক ম্যানেজমেন্ট না করি, আমি যদি কোনো একটা ঝুঁকি দেখার পরে ওইটাকে যদি নিয়ন্ত্রণ না করি, তাহলে আমি কি হতে পারে, ঝুঁকি থেকে আঘাত, মানে কোনো হ্যাজার্ড থেকে আমি আঘাত পেতে পারি, অসুস্থ হতে পারি, ঠিক আছে। এটা বোঝানো হয়েছে। ঝুঁকি চিহ্নিত করে, এই যে ঝুঁকি আপনি চিহ্নিত করলেন, চিহ্নিত করে, এই চিহ্নিত করা হলো রিস্ক ম্যানেজমেন্ট, নিয়ন্ত্রণ করাই হলো অর্শের মূল কাজ, ঠিক আছে। এই যে ঝুঁকি চিহ্নিত করে আপনি নিয়ন্ত্রণ করলেন, এইটাই হলো রিস্ক ম্যানেজমেন্ট।
এই রিস্ক ম্যানেজমেন্ট আপনি করার মাধ্যমে আপনি অস নিশ্চিত করবেন। এবার যদি আপনাকে বলে যে আপনি কোনো লার্নিং এনভায়রনমেন্টে বা ওয়ার্ক প্লেসে আপনি কীভাবে অস নিশ্চিত করবেন, বলবেন যে স্যার আমি রিস্ক ম্যানেজমেন্ট করে আমি অস নিশ্চিত করবো। যে আপনি রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করবেন, যে স্যার কোনটা আগে দরকার কোনটা পরে দরকার আমি সেটা আগে তালিকাভুক্ত করব, কোনটা বেশি গুরুত্বপূর্ণ যে ওই জায়গায় খুব বড় একটা ঝুঁকি মানে হ্যাজার্ড পড়ে আছে, ওইটার মাধ্যমে ইনস্ট্যান্ট কেউ একজন ইনজুরি হতে পারে, কিন্তু এই পাশে হ্যাজার্ড পড়ে আছে কিন্তু ওইটার মাধ্যমে ইনস্ট্যান্ট কেউ হয়তো বা ইনজুরি হবে না। তাহলে আমি রিস্ক ম্যানেজমেন্ট করে আমি কিন্তু করতে পারি যে আসলে ওকে ওইটাকে আগে বেশি প্রায়োরিটি দিয়ে, আর যেটা কম দরকার তাকে কম প্রায়োরিটি দিয়ে কিন্তু আমি এটা ম্যানেজ করে নিলাম। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, হোয়াট ইজ ম্যানেজমেন্ট সিস্টেম ফর অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অস? বলেছে কি যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অস ম্যানেজমেন্ট সিস্টেম কি? এটি এমন একটি সিস্টেম যা ঝুঁকি চিহ্নিত করে, মূল্যায়ন করে, সমাধান নেওয়া, নিরাপত্তা উন্নত করার কাজ করে। এবার যদি আপনাকে বলে যে অস ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি, যদি আপনাকে বলে অস ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি, তাহলে আপনার কিন্তু একটু ভিন্নভাবে লিখতে হবে। এটি এমন একটি সিস্টেম যা ঝুঁকি প্রথমে চিহ্নিত করে এবং তাকে সেটাকে মূল্যায়ন করে। কীভাবে মূল্যায়ন করে? কোন ঝুঁকিটা আগে নির্মূল করতে হবে, কারণ সব ঝুঁকি তো একই লেভেলে হয় না। কোনো জায়গায় মনে করেন যে দ্রুত বিল্ডিং ভেঙে পড়তে পারে, কোথাও দ্রুত আগুন লাগছে, আবার কোথাও মনে করেন অয়েল পড়ে আছে, অয়েল পড়ে থাকার কারণে আপনি চিলিপ খেয়ে পড়ে যেতে পারেন, আর কোথাও আগুন ধরছে। এখন আপনি প্রায়োরিটি কোনটাকে আগে বেশি দিবেন? আগুন লাগছে ওইটা। এই যে আপনি এই প্রায়োরিটি দিলেন, তার মানে কি এই মূল্যায়ন করলেন। এই মূল্যায়ন করার পরে সমাধান নিলেন, সমাধান নেওয়ার পরে নিরাপত্তা উন্নত করার কাজ করলেন। সমাধান করার পরে কি কারণে আগুনটা ধরলো, কি কারণে মনে করেন অয়েলটা ওই জায়গায় পড়ে আছে, এটা আপনি বের করে আপনি ওই জায়গার নিরাপত্তা উন্নত করার কাজ করলেন। তাহলে কি এই যে পুরো প্রক্রিয়াটা, এইটাকেই বলে অস ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার? জি স্যার। এবার লেখা আছে দেখেন, এলিমেন্ট অফ অস ম্যানেজমেন্ট সিস্টেম। অস ম্যানেজমেন্ট সিস্টেমের এলিমেন্ট কয়টা? এখানে বেশ কয়েকটা এলিমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে লেখা আছে অসের পরিকল্পনা নির্ধারণ করা, প্ল্যানিং করব আমি। তারপর আমি কি করব? বাস্তবায়ন ও কাজ পরিচালনা করব। পরীক্ষা করা, ভুল ঠিক করা, তারপর পর্যালোচনা করা, নিরবিচ্ছিন্ন উন্নয়ন করা। এখানে আপনার মতো এখানে ইংলিশগুলো পড়লে সব থেকে বেশি ভালো হবে। ম্যানেজমেন্ট রিভিউ, তারপর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, চেকিং অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অপারেশন। এইগুলো সহজ মনে করেন ওয়ার্ড আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। নিয়ম মেনে কাজ করলে নিরাপত্তা নিশ্চিত এবং ধীরে ধীরে উন্নত হয়, ঠিক আছে। এবার দেখেন এখানে লেখা আছে হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট ইন অস। তাহলে আমরা এটাকে কিন্তু পড়েছি যে রিস্ক ম্যানেজমেন্ট কি, অসের ভিতরে রিস্ক ম্যানেজমেন্ট কি, একই কোশ্চেন না? এখানে লেখা আছে দেখেন, রিস্ক ম্যানেজমেন্ট হলো ঝুঁকি চিহ্নিত করা, তা মূল্যায়ন করা, কমানোর ব্যবস্থা নেওয়া এবং ফলাফল পর্যবেক্ষণ করার প্রক্রিয়া। ওই আগের ওইটা লিখলেও আপনাদের এখানে হয়ে যাবে। ক্লিয়ার এটা? জি স্যার। বাকিরা কি ঘুমাচ্ছেন? না স্যার, শুনতেছি। কথা না বললে বের হয়ে যাবেন, ক্লাস করার দরকার নাই। শুনতেছি স্যার। শুনলে তো হবে না, কথা বলতে হবে। এইটা জি কিন্তু স্যার। খুবই ইম্পর্টেন্ট এটা। স্টেপ অফ রিস্ক ম্যানেজমেন্ট এইটা অ্যাসেসমেন্টে অনেকবার এসেছে। সিবিটিএ লেভেল 4-এর অ্যাসেসমেন্টে অনেকবার এসেছে যে রিস্ক ম্যানেজমেন্ট স্টেপগুলো কী কী, ধাপগুলো কী কী। প্রথম সে কী করবে? আইডেন্টিফাই হ্যাজার্ড। রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করা যায়? প্রথমে সে চিহ্নিত করবে যে আমার কোথায় ঝুঁকিটা আছে, কোথায় আমার মনে করেন ক্ষতিকর জিনিসটা পড়ে আছে। ওইটার পরে সে কী করবে? অ্যাসেসিং রিস্ক, ঝুঁকিটা মূল্যায়ন করবে, কোনটা আগে আমার নির্মূল করতে হবে এবং কোনটা আমার পরে নির্মূল করতে হবে, এটা সে মূল্যায়ন করবে। করার পরে ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া, তার মানে ওই যে ঝুঁকিটা পড়ে আছে বা হ্যাজার্ডটা পড়ে আছে বা কোনো একটা সমস্যা ওই জায়গায় আছে, ওই সমস্যাটা নির্মূল করার জন্য আপনার কী করতে হবে? এই ব্যবস্থাটা আপনার দ্রুততম নিতে হবে। তবে মনিটরিং করতে হবে। কী মনিটরিং করবেন? ফলাফল ঠিকমতো হচ্ছে কিনা তা কী করতে হবে? মনিটরিং করা। তার মানে একটা কাজ আপনার কিন্তু প্রথমে আপনার চিহ্নিত করতে হবে, দেন আপনার এটা মূল্যায়ন করতে হবে,
তারপরে আপনার ওই ঝুঁকিটা কমানোর কোনো একটা ব্যবস্থা নিতে হবে। মনে করেন আগুন ধরছে, এখন আপনি কি করবেন? আপনি কিন্তু সেটা ওই যে নেভানোর ব্যবস্থা নেবেন। নেভানোর ব্যবস্থা নেওয়ার পর আপনি ঠিকমতো ওইটা নিয়ে মনে করেন সঠিকভাবে নিভেছে কিনা এটা কিন্তু আপনি চেক করবেন। এই চেক করাটাই হলো ফলাফল ঠিকমতো হচ্ছে কিনা তা দেখা। ক্লিয়ার সবার এটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। হোয়াট ইজ মিন বাই আইডেন্টিফাই হ্যাজার্ড? আইডেন্টিফাই হ্যাজার্ড বলতে আপনি কি বোঝেন? তাই লেখা আছে। তার মানে কি হ্যাজার্ড চিহ্নিত করা বলতে আপনি কি বোঝেন? হ্যাজার্ড চিহ্নিত করা মানে হলো কর্মক্ষেত্রে এমন সব কি কিছু। দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছে? জি স্যার স্ক্রিনটা কি মানে সবাই কি দেখতে পাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। যাইতে আছে তো। ম্যাম, তাহলে জি দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, ও, দেখতে পাচ্ছি। তাহলে আমার হয়তো সমস্যা। দেখা যাচ্ছে। ম্যাম একটু তাহলে লিভ নিয়ে আবার একটু করেন ঢোকেন। তাহলে হ্যাজার্ড চিহ্নিত করা মানে হলো কর্মক্ষেত্রে এমন সব কিছু খুঁজে বের করা যা মানুষের ক্ষতি করতে পারে। তাহলে হ্যাজার্ড চিহ্নিত করা বলতে কি বোঝায়? যদি বলে যে আইডেন্টিফাই হ্যাজার্ড, আইডেন্টিফাই হ্যাজার্ড আসলে কাকে বলে? তার মানে কি আপনি মাথায় রাখবেন যে আইডেন্টিফাই মানে কি খোঁজা বা চিহ্নিত করা, আর হ্যাজার্ড মানে কি ক্ষতি বা সরি ঝুঁকি। তো ঝুঁকি চিহ্নিত করা। এখন আপনাকে বলছে ঝুঁকি চিহ্নিত করা বলতে আপনি কি বোঝেন? তাহলে কর্মক্ষেত্রে এমন কোনো জিনিস যেটা আমাকে ক্ষতি করতে পারে, আমার সম্পদ ক্ষতি করতে পারে, তা চিহ্নিত করাকেই বলে, তা বের করাকে চিহ্নিত করে বের করাকেই কি বলে? আইডেন্টিফাই হ্যাজার্ড। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, কি পয়েন্ট দেখেন। কি পয়েন্ট হ্যাজার্ড, কি লেখা ছিল এখানে? আইডেন্টিফাইং দ্য হ্যাজার্ড। হ্যাজার্ড হ্যাজার্ডের মনে করেন চিহ্নিত করার কিছু এখানে কি পয়েন্ট লেখা আছে। ঝুঁকি মানুষের ক্ষতি করতে পারে। যদি এবার বলে যে আইডেন্টিফাই হ্যাজার্ড মানে আপনি চিহ্নিত করার পরে কেন করবেন? যদি আপনি এই পয়েন্টগুলো লিখে দেন যে ঝুঁকি মানুষের ক্ষতি করতে পারে, এই জন্য আমার আইডেন্টিফাই করতে হবে, সবাইকে ঝুঁকি চিহ্নিত করতে সাহায্য করতে হবে, মানে কেন আমি করব, আমার লাভটা কি, কিভাবে করব, সব কিন্তু একসাথে আমি এখানে উল্লেখ করেছি। শুধু যন্ত্রপাতি না, কাজের পদ্ধতি ঝুঁকির কারণে হতে পারে। শুধু যন্ত্রপাতি না, কাজের পরিধি পদ্ধতি, তার মানে কি আপনি যেভাবে কাজ করতেছেন এইভাবে কাজ করার একটা ঝুঁকি হতে পারে। কীরকম? মনে করেন আপনি 11 কেবি ভোল্টের একটা লাইন আপনি কি করবেন, সংযোগ দিবেন। এখন যদি আপনি গ্লাভস না পরে, সেফটি গ্লাভস না পরে আপনি ওই 11 কেবি একটা লাইন আপনি হাতে ধরলেন, আপনাকে কি করবে? ওই জায়গায় রেখে দিবে? রেখে দিবে কখনো? তাহলে এই যে কাজের পদ্ধতিটা আপনি কি করলেন, ভুল একটা পদ্ধতি আপনি বেছে নিলেন, যার কারণে কিন্তু একটা ঝুঁকির কারণ হতে পারে। এটাই বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার লেখা আছে হোয়াট আর দ্য সোর্স ফর আইডেন্টিফাই হ্যাজার্ড। আইডেন্টিফাই হ্যাজার্ডের সোর্সটা কি? সোর্স বলতে কি বোঝায়? উৎস। কি বোঝায়? এই যে শব্দগুলো আছে, এই কিওয়ার্ডগুলো যদি আপনারা পড়তে পারেন, বুঝতে পারেন, আপনাদের জন্য অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। আর আপনারা যদি গদ মুখস্থ করেন তাহলে কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে আইডেন্টিফাই হ্যাজার্ডের সোর্স মানে কি উৎসগুলো কি হতে পারে? হ্যাজার্ড বিভিন্ন উৎস থেকে চিহ্নিত করা যায়, যেমন আগের দুর্ঘটনা, কর্মীদের মতামত, কর্মক্ষেত্রে পরিদর্শন এবং নিরাপত্তা নির্দেশনা। এবার আপনাকে বলছে আইডেন্টিফাই হ্যাজার্ডের সোর্স মানে উৎসগুলো কি? আমি কোন জায়গা থেকে কোনো হ্যাজার্ডকে আমি চিহ্নিত করব, কোন জায়গায় আমার হ্যাজার্ড আছে এটা নিশ্চিত করব, কোন জায়গা থেকে। আপনি এটা কি করতে পারেন? আগে যেখানে মনে করেন আগুন ধরেছিল সেই জায়গাটা আপনি কি করবেন? চেক করার মাধ্যমে আপনি কিন্তু এটা করতে পারেন। কর্মীদের মতামত, আপনার যারা কর্মী থাকবে, আপনার যারা সহকর্মী থাকবে, আপনার যারা কলিগ থাকবে, তাদের কাছ থেকে মতামত নিয়েও কিন্তু আপনি এটা কি করতে পারেন, যে সে আপনাকে বলল যে ওই জায়গায় আমি একটু মনে করেন দেখেছি যে কারেন্টের স্পাইক করতেছে, তারাই কোনো একটা স্পাইক করতেছে বা ঠিকমতো লাইন পাচ্ছে না, ওই জায়গায় শক হয়ে রয়েছে, সবাইকে কারেন্টে ধরতেছে। এই যে একটা মতামত, এই মতামত নিয়েও কিন্তু আপনি হ্যাজার্ডকে আইডেন্টিফাই করতে পারেন কর্মক্ষেত্রে পরিদর্শন করে। আপনি যদি মনে করেন সম্পর্কে ভালো ধারণা থাকে, কর্মক্ষেত্রে পরিদর্শন করেও কিন্তু আপনি দেখতে পারবেন যে কোথায় হ্যাজার্ড আছে কি নাই, এবং নিরাপত্তা নির্দেশনা প্রদান করে। এগুলো কিন্তু আপনি করে আপনি একটা হ্যাজার্ড আইডেন্টিফাই করতে পারেন এইসব উৎস থেকে। ক্লিয়ার সবার? আমি এখানে আবার দেখেন পয়েন্ট আকারে লেখা আছে, এটা আপনারা লিখে দিবেন। এবার লেখা আছে হোয়াট ইজ মিন বাই অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্ক।
সংশ্লিষ্ট, এই যে অ্যাসোসিয়েটেড লেখা আছে না, এটার অর্থ হলো সংশ্লিষ্ট ঝুঁকি মূল্যায়ন করা বলতে কি বোঝায়। সংশ্লিষ্ট বলতে আমরা কি বুঝি, হ্যাজার্ড থেকে যে ঝুঁকি তৈরি হয় তা কতটা হওয়ার সম্ভাবনা আছে এবং হলে কতটা ক্ষতি হবে তা মূল্যায়ন করা। তার মানে কি, কোনো একটা হ্যাজার্ড হচ্ছে, এই হ্যাজার্ডটা হওয়ার কোনো একটা ঝুঁকি মনে করেন তাৎক্ষণিক রানিং আছে। এখন এইটার মাধ্যমে কতজন মানুষ ক্ষতি হতে পারে, কি কি ড্যামেজ হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, সম্পূর্ণ একটা বিষয় আপনি কি করলেন, বাস্তবে একটা মূল্যায়ন করলেন। এই যে এটাকেই বলে অ্যাসেসিং অ্যাসোসিয়েট রিস্ক। ঠিক আছে, যদি এবার বলে অ্যাসেসিং অ্যাসোসিয়েট রিস্ক কাকে বলা হয়, হ্যাজার্ড থেকে যে ঝুঁকি তৈরি হয় তা কতটা হওয়ার সম্ভাবনা আছে এবং হলে কতটা ক্ষতি হবে তা মূল্যায়ন করাকে কি বলে, অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্ক বলা হয়। এবার কি পয়েন্ট এখানে বেশ কিছু আছে। হ্যাজার্ড অ্যান্ড রিস্ক আর ডিফারেন্ট। হ্যাজার্ড আর রিস্ক কিন্তু এক জিনিস না। হ্যাজার্ড হলো ঝুঁকি, আর রিস্ক মানে কি, রিস্ক বলতে কি আমরা কি বুঝি যে হ্যাজার্ড এবং রিস্ক আলাদা দুইটা, কেউ বলতে পারবেন কেন আলাদা? স্যার হ্যাজার্ড তো হচ্ছে দিয়া স্যার সমস্যা। হ্যাজার্ড কোনো সমস্যা, এগুলো তো ঝুঁকি। আচ্ছা, আরেকবার বলেন। হ্যাজার্ড মানে হলো কোনো সমস্যা, রিস্ক হলো ঝুঁকি। হ্যাজার্ড মানে সমস্যা, হ্যাজার্ড মানে কি, হ্যাজার্ড মানে হলো ঝুঁকি ঝুঁকি। বোঝায়, হ্যাজার্ড মানে ঝুঁকি বোঝায়। আর রিস্ক বলতে বোঝাচ্ছে, মনে করেন রিস্ক সাধারণত 3টা লেভেল হয়। হ্যাঁ, এরকম কিছু। এরকম কি হবে যে হ্যাজার্ডটা হচ্ছে আমরা মানে কোনো কাজ করতে যেয়ে যে ঝুঁকিটা আসতে পারে, আর রিস্কটা যেটা আগে থেকেই ঝুঁকি ছিল, এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা ভালো হয়েছে। আচ্ছা, ওই যে অর্পি কিছু একটা বলতে যাচ্ছিলেন, আপনি একটু বলেন। অর্পি। স্যার আমি তো ওইটাই বললাম যে ঝুঁকিটা আছে হ্যাজার্ড থেকে। হ্যাজার্ড মানে কোনো কাজের সমস্যা, আর রিস্ক তো ঝুঁকি। মানে হ্যাজার্ড এর পরে হচ্ছে গিয়ে ঝুঁকি আসে। হ্যাঁ, হ্যাজার্ডের পরে ঝুঁকিটা আসে। আচ্ছা, তার মানে কি, একটা ঝুঁকি যদি আমার, একটা হ্যাজার্ড যদি না থাকে তাহলে কি আমার রিস্ক বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি না যে ঝুঁকি, আবার হ্যাজার্ড দিয়েও কিন্তু ঝুঁকি বোঝায়। ঠিক আছে, হ্যাজার্ড দিয়ে কিন্তু ঝুঁকি, কিন্তু এই ঝুঁকি আর এই রিস্ক, এই ঝুঁকি কিন্তু একটু ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট? হ্যাজার্ড হলো মনে করেন কোথাও আগুন ধরেছে, এখন আগুন ধরেছে এটা কিন্তু একটা হ্যাজার্ড। এখন এখন যদি আপনি আগুনের ভিতরে যান তাহলে এটা আপনার জন্য রিস্ক। এই আগুনের ভিতরে যদি আপনি না যান তাহলে কিন্তু এটা রিস্ক না। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এই পয়েন্টগুলো আপনারা পড়ে নেবেন, এটা আমি আর করলাম না। হ্যাজার্ড থেকে ঝুঁকি নির্ধারণ করা, এগুলো আপনারা পড়ে নেবেন, পয়েন্ট পড়া তো সমস্যা না। আমি জাস্ট আপনাদেরকে এখন দেখি হোয়াট ইজ রিস্ক ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট আপনাদের কিন্তু এটা। এভিডেন্সে কিন্তু 100% কনফার্ম। আপনাদের এভিডেন্স যখন দেখাবেন তখন এটাও লাগবে, আর এভিডেন্সের সময় যে রিস্ক ম্যাট্রিক্সও করতে হবে, এবং এটা কিন্তু আপনাদের অ্যাসেসমেন্টে একজন অ্যাসেসর অবশ্যই ধরবে। তাহলে হোয়াট ইজ রিস্ক ম্যাট্রিক্স? রিস্ক ম্যাট্রিক্স হলো, মনে করেন একটা কথা বলি, মনে করেন আমরা একটা যে কোনো জিনিসের আমরা একটা কী করি, চার্ট তৈরি করি না, যে চার্টটা আসলে মনে করেন এইভাবে যদি তৈরি করি, কোন রিস্কটা, কোন ঝুঁকিটা গুরুত্বপূর্ণ, কোন ঝুঁকিটা কম গুরুত্বপূর্ণ, ওই জায়গায় যদি কোনো ঝুঁকি হয় কে ওইটা মূল্যায়ন করবে, কখন মূল্যায়ন করবে। ঠিক আছে, মূল্যায়ন বলতে সে মনে করেন প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু একজন নিরাপত্তা কর্মী থাকে। তার মানে কি, নিরাপত্তা কর্মী শুনেছেন আপনারা কখনো? জি তার মানে ওইটাকে যেন কি বলে, সেফটি অফিসার। সেফটি অফিসার থাকে, সে সেফটি অফিসারের কাজ কি, সে হলো এই যেই ধরনের রিস্কগুলো থাকে, হ্যাজার্ডগুলো পড়ে থাকে, এগুলোকে সে কি করে, সে অ্যাসেসিং করে, অ্যাসেসিং করার মাধ্যমে একটা ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে চলে আসে। এই ম্যাট্রিক্সের ভিতরে উল্লেখ থাকে ওই জায়গায় কোন ধরনের ঝুঁকি ছিল, কখন ঝুঁকিটা শুরু হয়েছে, কখন হ্যাজার্ডটা শুরু হয়েছে, কোন লেভেলের রিস্ক, ওইটা কি মিডিয়াম লেভেলের রিস্ক নাকি লো লেভেলের রিস্ক নাকি হাই লেভেলের রিস্ক। হাই লেভেল মানে কি ডেট, মিডিয়াম লেভেল মনে করেন আপনার এক পা দুই হাত, মানে কোনো একটা হাত বা কোনো একটা পা আপনার পুরো একদম শেষ, এটা হলো মনে করেন মিডিয়াম।
আর লো লেভেল হলো মনে করো কোনো একটু আপনি ইনজুরি হয়েছে, সামান্য একটু ইনজুরি হয়েছে, এটা হলো লো। এখন এই যে রিস্কটা ওই জায়গায় হয়েছে প্রতিষ্ঠানে, এটা কোন ধরনের রিস্ক, কতটুকু হয়েছে, এটা কোন লেভেলে আছে, সম্পূর্ণ এটা তালিকা করা থাকে। এইটাই হলো রিস্ক ম্যাট্রিক্স। আপনারা কি একটু সংক্ষেপে কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, একটু বুঝতে পারছি। হ্যাঁ, রিস্ক ম্যাট্রিক্স হলো এমন একটি টুল, আমি এটা আপনাদের এভিডেন্স করানোর সময় বোঝাবো, এখন জাস্ট ভালো করে বুঝে নেন। রিস্ক ম্যাট্রিক্স হলো এমন একটি টুল, এটা টুল হতে পারে, একটা চার্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যা ঝুঁকিকে তার সম্ভাবনা, ক্ষতির মাত্রা অনুযায়ী শ্রেণীবদ্ধ করে। আমি যেটা বলেছি আর কি ওইটাই। তারপরে কি পয়েন্টগুলো, তাহলে রিস্ক ম্যাট্রিক্সের ভিতর কি কি থাকতে পারে, লাইকহুড লেভেল, যে ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেশি না কম, ওই যেটা আপনাদেরকে বললাম যে লো লেভেল, মিডিয়াম লেভেল এবং হাই লেভেল, এবং ক্ষতির মাত্রা, এবং এই ঝুঁকিটার মাধ্যমে মানে কতটুকু ক্ষতি হতে পারে, এবং ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কতটুকু হতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। ফ্যাক্টর অফ ডিটারমিনেন্ট লাইকহুড, যার সম্ভাবনা নির্ধারণের বিষয়গুলো কি কি, তো অন্য ঝুঁকি বা সম্ভাবনা বাড়ায়, কতবার ঘটে, কতক্ষণ ঝুঁকিতে থাকে, কতজন এতে আক্রান্ত হতে পারে, কতটা মাত্রায় ঝুঁকির মধ্যে আছে, মানে সম্পূর্ণ কথায় উল্লেখ থাকে। রিস্ক ম্যাট্রিক্সের ভিতরে উল্লেখ থাকে যে পুরো ওই ঝুঁকিটার মাধ্যমে মানে হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি হতে পারে, সম্পূর্ণ ওই জায়গায় বিস্তারিত উল্লেখ থাকে রিস্ক ম্যাট্রিক্সে। রিস্ক ম্যাট্রিক্স দিয়ে ঝুঁকি কতটা গুরুতর তা সহজে বোঝা যায়। যখন ওইটা পুরো একদম সহজভাবে প্রেজেন্ট করা থাকে, তখন মানে বুঝতে সুবিধা হয় যে আসলে রিস্কটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ক্ষতিকর, এবং আমাদের কি কি ক্ষতি হবে। যখন ওইটা আমাদের সামনে তালিকাবদ্ধভাবে থাকে, তখন আমাদের এটা বুঝতে সুবিধা হয়। আবার লেখা আছে হাউ আর কনসিকুয়েন্স ডিটারমাইন্ড ইন রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্টে কনসিকুয়েন্স মানে কি, কনসিকুয়েন্স মানে হলো মাত্রা বোঝায় সাধারণত, ঠিক আছে, মাত্রা বোঝে। এখানে সাধারণত ক্ষতির মাত্রা বলা হয়েছে, কিন্তু কনসিকুয়েন্স মনে করেন মাত্রা। রিস্ক ম্যানেজমেন্টে কনসিকুয়েন্স আসলে জিনিসটা কি, ক্ষতির মাত্রা কিভাবে নির্ধারণ করা যায়। তাহলে কনসিকুয়েন্স বলতে, সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি, মাত্রা বুঝি না। তাহলে আপনার রিস্ক অ্যাসেসমেন্টে কনসিকুয়েন্স জিনিসটা আসলে কি, এখানে লেখা আছে কনসিকুয়েন্স নির্ধারণ করা হয় ঝুঁকির কারণে মানুষ, সম্পদ এবং পরিবেশ কতটা ক্ষতি হতে পারে তা দেখে। তার মানে কি, ক্ষতির মাত্রা আপনি কখন দেখতে পারবেন, যখন নির্ধারণ করা হয় ঝুঁকির কারণে ওই ঝুঁকিটার কারণে মানুষ বা সম্পদ পরিবেশের কতটা ক্ষতি হতে পারে তা দেখে। বুঝতে পেরেছেন এটা? জি স্যার। আচ্ছা, মনে করেন এই কনসিকুয়েন্সটা আপনি কিভাবে করবেন, মনে করেন কিভাবে বুঝবেন, সম্পদ ও পরিবেশের ক্ষতি টাকা দিয়ে মাপা যায়। আপনি কিন্তু এটা টাকা দিয়ে মেপে কিন্তু করতে পারবেন যে আমার সম্পদ বা পরিবেশের কতটুকু ক্ষতি হলো। এটা মনে করেন আপনি যদি বলেন যে স্যার আমার বাড়ি যতটুকু, ওর বাড়ি অতটুকু কি হয়ে গেছে, মানে ওর বাড়ি অতটুকুই মনে করেন হয়ে গেছে, ভূমিকম্পে নষ্ট মানে ধস পড়ে গেছে। যদি আপনি এইভাবে অন্যকে বোঝান যে ওর বাড়ির মনে করেন যে একটা বিল্ডিংটা ধসে পড়ে গেছে, সেই বিল্ডিংটা মনে করেন 10 লাখ টাকা দাম, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখন যদি আপনি বলেন যে স্যার ওর বাড়িটা যেই রকম আমার বাড়িটাও সেই রকম, ওর বাড়িটা ধসে পড়ে গেছে আমার বাড়িটার মতো, তাহলে কি এটা অস্পষ্ট থাকবে না স্পষ্ট হবে? অস্পষ্ট। অস্পষ্ট। যদি আপনি মনে করেন ওই বাড়িটার যে মূল্যটা, সেই মূল্যটা যদি আপনি টাকা দিয়ে পরিমাপ করেন, তাহলে কিন্তু আরেকজনের বুঝতে সুবিধা হবে। কনসিকুয়েন্সটা আপনি করতে, ক্ষতির মাত্রাটা কিন্তু আপনি প্রেজেন্ট করতে পারবেন। সেটাই বলেছে যে ক্ষতির মাত্রাটা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, বা প্রেজেন্ট করা বলতে, নির্ধারণ করা বলতে আপনি কি বোঝেন, যে আপনি ক্ষতির মাত্রাটা যে নির্ধারণ করবেন, এই নির্ধারণটা করবেন কি দিয়ে বা কি করে আপনি মানে আরেকজনকে বোঝাবেন। মানুষ আঘাত বা অসুস্থতা কতটা গুরুতর তা দেখে। যখন হ্যাজার্ডের কারণে কোনো একজন মানুষ আঘাতপ্রাপ্ত হবে বা অসুস্থ হবে, তা দেখে কিন্তু আপনি কি করতে পারেন, আপনি কিন্তু এই মাত্রাটা আপনি কিন্তু নির্ধারণ করতে পারবেন। বিশেষ ঝুঁকিতে থাকা মানুষ, যদি কোনো গর্ভবতী নারী বা শিশু থাকে, তখন কিন্তু এটা আপনি নির্ধারণ করতে পারবেন যে আসলে এটা তার জন্য অনেক ক্ষতিকর হতে যাচ্ছে। এগুলো দেখে কিন্তু আপনি কি করতে পারেন, ঝুঁকির মাত্রা আপনি নির্ধারণ করতে পারেন যে আসলে কতটুকু ঝুঁকি হয়েছে। আশা করি এবার বুঝতে পেরেছেন। ক্লিয়ার সবার?
জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার, ফার্দার ক্লিয়ার। অ্যাকশন মিটিগেট রিস্ক, এই শব্দটা আমি আগে কখনো দেখিনি। ঝুঁকি কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়? ঝুঁকি কমানোর জন্য কি কি পদক্ষেপ? মিটিগেট মানে বোঝাচ্ছে মনে হয় অ্যাকশন বলতে বোঝায় পদক্ষেপ। আর এই শব্দটার অর্থ কেউ জানেন আপনারা? মিটিগেট কি স্যার? এই যে মিটিগেট। কমানো বোঝায় অথবা মানে ডিক্রিজ করা বোঝায় আর কি। আচ্ছা, এই শব্দটার সাথে আগে কখনো পরিচিত ছিলাম না, আমি আগে কখনো পড়ি নাই। যাই হোক, তাহলে মনে করেন কোনো একটা ঝুঁকি কমানো হলো এমন পদক্ষেপ যা ঝুঁকি হওয়ার সম্ভাবনা ক্ষতি কমাতে কমাতে নেওয়া হয়। তাহলে মিটিগেট, ঝুঁকি কমানোর মিটিগেটের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয় এখানে লেখা আছে। মিটিগেট অ্যাকশনের জন্য কি কি করতে পারে? ঝুঁকির উৎস সম্পূর্ণ দূর করা। তাহলে ঝুঁকির উৎসটা সম্পূর্ণ যখন আমি দূর করব তখন কিন্তু আমার কি করতে পারবো, এটা সম্পূর্ণরূপে আমি এটা কমাতে পারবো। এই কমানো কিন্তু এটা আমার একটা পদক্ষেপ হতে পারে। তার মানে কোথাও একটা ঝুঁকি আছে, যে ঝুঁকির মাধ্যমে আপনি মারা যেতে পারেন, ইনজুরি হতে পারেন। এই ঝুঁকির মানে এই ঝুঁকিটা আপনি কিভাবে মনে করেন করবেন, কি বলে এটাকে, কিভাবে আপনি ওই কমানোর জন্য কোনো একটা পদক্ষেপ নেবেন। তো এখানে দেখেন, ঝুঁকির উৎস সম্পূর্ণ দূর করা হতে পারে, কম ঝুঁকিপূর্ণ জিনিস দিয়ে বদলানো, এটা হতে পারে। তারপরে কাজের পদ্ধতি ও ডিজাইন পরিবর্তন করা, ঝুঁকিকে মানুষ থেকে আলাদা রাখা, এইগুলো আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। ঝুঁকি কমানোর বিভিন্ন ধাপে ব্যবস্থা নেওয়াকে মিটিগেশন বলে। দেখেন এখানে কিন্তু মানে লেখা আছে। তাহলে মিটিগেশন কাকে বলে বা মিটিগেট কাকে বলে? ঝুঁকি কমাতে বিভিন্ন ধাপে ব্যবস্থা নেওয়াকেই কি বলে? মিটিগেশন বলে, নাকি মিটিগেশন বলে? মিটিগেশন। হোয়াট ইজ মিন বাই মনিটরিং অ্যান্ড ইফেক্টিভনেস অফ রিস্ক কন্ট্রোল মেজিওর? ঝুঁকি নিয়ন্ত্রণের কার্যকারিতা পর্যবেক্ষণ করা বলতে কি বোঝায়? তার মানে আপনি কি করবেন, কোনো একটা ঝুঁকি নিয়ন্ত্রণের কার্যকারিতা বা পর্যবেক্ষণ করা বলতে আপনি আসলে কি বোঝেন? কোনো একটা ঝুঁকি আছে, এটা নিয়ন্ত্রণ করার কার্যকর বা পর্যবেক্ষণ, এই জিনিসটা আপনি কিভাবে করবেন? ঝুঁকি কমানোর জন্য নেওয়া পদক্ষেপগুলো ঠিকভাবে কাজ করছে কিনা এবং দীর্ঘ সময় কার্যকর থাকছে কিনা তা দেখা। তাহলে আমি ঝুঁকি কমানোর জন্য নেওয়া পদক্ষেপগুলো ঠিকমতো কাজ করছে কিনা, তারপরে যেই মনে করেন দীর্ঘ সময় কার্যকর থাকছে কিনা তা আমি যখন নিশ্চিত করতে পারবো, তখনই কিন্তু ঝুঁকি নিয়ন্ত্রণের কার্যকর এবং পর্যবেক্ষণ করা আমার নিশ্চিত হবে। এখন এগুলো কি করে করতে পারি? নেওয়া পদক্ষেপ কাজ করছে কিনা তা দেখা। তার মানে আমি এই ঝুঁকিটা কমানোর জন্য যেই পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা কিন্তু আমি দেখব। তারপরে নতুন কোনো ঝুঁকি তৈরি হয়েছে কিনা সেটা আমি দেখব। নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা। দেখেন আপনাদের এখানে সবগুলো কোশ্চেনই একটার সাথে একটা সম্পৃক্ত। তার মানে আপনার প্রতিটা জিনিস হলো বুঝে বুঝে করতে হবে। এখানে মুখস্থ আপনারা দেখছেন, অটোমেটিক কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। শুধুমাত্র এইটা হয়তো বা সমস্যা আছে যে কোনটা ভিতরে কোনটা চলে যায়। এই জন্য আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আসলে প্রতিটা বিষয় কি বলেছে এখানে। আমি আর ওটা বললাম না, এটা তো আপনারা বুঝতে পেরেছেন। এইটা খুব গুরুত্বপূর্ণ, এইটাও বেশ কয়েকবার আসছে এনএসটির অ্যাসেসমেন্টে। আপনারা কি শুনতেছেন আমার কথা? জি স্যার। জি মায়া স্যার। মায়া ম্যাম আছেন? মায়া ম্যাম নাই। আচ্ছা, তাহলে রিস্ক ম্যানেজমেন্টের রেকর্ড রাখা বলতে কি বোঝায়? রিস্ক ম্যানেজমেন্টের রেকর্ড রাখা বলতে কি বোঝায়? তাহলে আমরা একটু শিখে আসলাম না রিস্ক ম্যানেজমেন্ট কি, যে একটা রিস্ক কতটুকু কি সম্পূর্ণ ওই জায়গায় উল্লেখ করা থাকে। এখন আপনি এটা রেকর্ড করে রাখা বলতে কি বোঝায়? এর মানে হলো ঝুঁকি মূল্যায়ন, বিশ্লেষণ ও নিয়ন্ত্রণের জন্য নেওয়া সব পদক্ষেপ লিখে রাখা। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট রেকর্ড মানে কি সংরক্ষণ রাখা বলতে কি বোঝেন? যে এগুলো যখন আমি মূল্যায়ন করব, বিশ্লেষণ করব, নিয়ন্ত্রণ করব, এই যে পুরো মানে প্রসিডিওরগুলো, এই প্রসিডিওরগুলো মনে করেন লিখিতভাবে হোক, যেভাবে হোক, এটাকে যখন আমি কি করব, সংরক্ষণ করে রাখবো, এটা কি মনে করেন রিস্ক ম্যানেজমেন্ট রেকর্ড বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি পয়েন্টগুলো দেওয়া স্যার। আছে, মূল বিষয়গুলো কি কি, সব মূল্যায়ন লিখে রাখা, সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংরক্ষণ করা, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো সংরক্ষণ করা,
তারপরে মনে করেন ওই যে রেজিস্টার ইউজ রিস্ক, রেজিস্টার আর লগ ইন ব্যবহার করা, ইউজ মনে করেন সফটওয়্যার আর রেকর্ড, সফটওয়্যার ব্যবহার করে রেকর্ড সংরক্ষণ করা, যেটা ভালো হয় আর কি, আর যেটা আপনার ভালো হয় এখান থেকে লিখে দিবেন, 3-4টা পয়েন্ট লিখে দিলেই হবে। সব তথ্য লিখে রাখলে ঝুঁকি নিয়ন্ত্রণে সহজ হয়। যখন আপনি সকল তথ্য লিখে রাখবেন কোনো একটা হ্যাজার্ড দেখার পরে, তখন কিন্তু আপনার ওই ঝুঁকিটা নিয়ন্ত্রণ করতে আপনার অনেক সহজ হয়ে যাবে। এবার বলে আছে হোয়াট ইজ মিন বাই কন্ট্রোলিং রিস্ক। এখন কন্ট্রোলিং রিস্ক বলতে বোঝায় কি, ঝুঁকি নিয়ন্ত্রণ। এই কন্ট্রোলিং বলতে সাধারণত বোঝায় হলো নিয়ন্ত্রণ করা, যেহেতু আইএনজি যোগ হয়েছে, কন্টিনিউয়াস ভার্ব আছে এখানে। তাহলে ঝুঁকি নিয়ন্ত্রণ করা বলতে আপনি কি বোঝেন? ঝুঁকি নিয়ন্ত্রণ করা মানে হলো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ঝুঁকি কমানো এবং দূর করা। তাহলে আপনি ঝুঁকি নিয়ন্ত্রণ করা বলতে কি বোঝেন? ঝুঁকি নিয়ন্ত্রণ করা মানে হলো বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা, যার মাধ্যমে ঝুঁকি কমানো যায়, দূর করা যায়। অথবা আপনি যদি লেখেন এখানে ঝুঁকি নিয়ন্ত্রণ করা বলতে কি বোঝেন, যদি এখানে লিখে দেন হায়ারার্কি অফ কন্ট্রোল অনুযায়ী ঝুঁকি নিয়ন্ত্রণ করাকেই ঝুঁকি নিয়ন্ত্রণ মানে কন্ট্রোলিং রিস্ক বলা হয়, এটুকু লিখলে হবে। হায়ারার্কি কন্ট্রোল কি আপনারা শেষের দিকে মানে পড়বেন। হায়ারার্কি কন্ট্রোল হলো একটা ঝুঁকি নিয়ন্ত্রণের একটা ধাপ, ঠিক আছে? আপনারা শেষের দিকে এটা পড়বেন। ক্লিয়ার এটা? জি আচ্ছা, স্যার। স্যার এই পয়েন্টগুলো কি পয়েন্ট আছে, কি পয়েন্টগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, আমি জাস্ট বুঝিয়ে দিয়েছি, কি পয়েন্টগুলো আপনারা দেখে নেবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য হায়ারার্কি অফ কন্ট্রোল, খুবই ইম্পর্টেন্ট। এমনও আছে যে এনএসডি এর যদি মনে করেন লেভেল 4-এর 500টা অ্যাসেসমেন্ট হয়ে থাকে, তার ভিতর মনে করেন 498টা অ্যাসেসমেন্টে হায়ারার্কি কন্ট্রোলের প্রশ্ন আসছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, এটা ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ, জি এবং স্যার এবং এই কোশ্চেনটা কমন, এই কোশ্চেনটা কমন, 100% কনফার্ম। এটা মনে করেন ভাইভাতে ধরবে, নতুবা আপনার প্র্যাকটিক্যালে আসবে, যে আপনার একটা ঝুঁকি হয়েছে বা কোনো একটা হ্যাজার্ড দেখেছেন যেখানে মানুষের ক্ষতি করতে পারে, এটা আপনি নির্মূল করার জন্য কি কি ধাপ অবলম্বন করবেন। তো এখানে হায়ারার্কি কন্ট্রোলের ক্ষেত্রে কি বলেছে, হায়ারার্কি কন্ট্রোল হলো এমন একটি পদ্ধতি যেখানে ধাপে ধাপে সবচেয়ে কার্যকর থেকে কম কার্যকর উপায়ে ঝুঁকি কমানো, দূর করা হয়। এক কথায় যদি বলি, হায়ারার্কি কন্ট্রোল হলো কোনো ঝুঁকিকে নির্মূল করার একটা সহজ উপায়, ঠিক আছে? একটা হ্যাজার্ড কি হোক বা একটা সমস্যা হোক, কোনো ধরনের বিপত্তি হোক, যেটাই হোক, এটা নির্মূল করা বা ঝুঁকি কমানোর জন্য হায়ারার্কি কন্ট্রোল ব্যবহার করা হয়। হায়ারার্কি কন্ট্রোল ব্যবহার করে যখন এইগুলো আপনি নির্মূল করবেন, তখন এগুলো সম্পূর্ণ কার্যকরভাবে নির্মূল হবে এবং একদম দূর হবে। হায়ারার্কি কন্ট্রোলগুলোর কিছু লেভেল আছে। প্রথমে হলো ইলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, তারপরে পিপি। ইলিমিনেশন হলো ঝুঁকির উৎস সম্পূর্ণ দূর করা। প্রথমেই কি পুরো ঝুঁকির উৎসটাকে আপনি কি করলেন, মনে করেন দূর করে ফেললেন। তারপর কম ঝুঁকিপূর্ণ কিছু দিয়ে পরিবর্তন করা। মনে করেন আপনার জেনারেটর চলতেছে ক্লাসে, এখন হঠাৎ করে জেনারেটরটা কি হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, কিন্তু আরেকটা জেনারেটর আছে, সেটা হলো চলে, কিন্তু এটা কি হয়ে যায়, বডি হয়ে যায়, কারেন্ট হয়ে যায়। কিন্তু এই সময় আপনার জেনারেটর খুব প্রয়োজন, কিন্তু জেনারেটর নাই। তখন আপনি কি করলেন, কম ঝুঁকিপূর্ণ কিছু দিয়ে পরিবর্তন করা। তাহলে জেনারেটর দিয়েও কিন্তু কি হতে পারে, মানুষ ইনজুরি হতে পারে, কিন্তু ওইটা দিয়ে অন্তত কাজ আমার চলবে। আবার মনে করেন একদম হাই লেভেলে সে ডেড নাও হতে পারে। তাহলে ওই জায়গায় কিন্তু কোনো একজনকে সেফটি অফিসার রেখে কিন্তু কম ঝুঁকিপূর্ণ কোনো কিছু দিয়ে আমি কোনো একটা পরিবর্তন করেও কিন্তু আমি করতে পারি। এটাকে বলে সাবস্টিটিউশন। আইসোলেশন বলতে কি বোঝায়, ঝুঁকিকে আলাদা করে রাখা। আইসোলেশন মানে কি, ওই যে আইসিইউ বলি না আমরা, আইসিইউ কি কোনো একটা রোগীকে আলাদাভাবে নিয়ে রাখে না আইসিইউতে, সেই রকম যে কোনো একটা বিপজ্জনক জিনিস আপনি কি করলেন, মনে করেন আপনার পারমাণবিক একটা বোমা, এই পারমাণবিক বোমাটা কি একটা হ্যাজার্ড না, মারাত্মক একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ডটাকে আপনি কি করলেন, মনে করেন যদি ওই আপনার বিভাগে, প্রতিটা বিভাগে যদি মনে করেন অর্ধেক অর্ধেক করে রেখে দিলেন, তাহলে কি হবে? যেহেতু এটা খুবই মারাত্মক একটা হ্যাজার্ড, সেহেতু আপনি এটা কি করতে হবে, সুন্দর একটা আইসোলেশনের ভিতর রাখতে হবে, যাতে এটা
কোনো মানুষকে হোক বা কোনো সম্পদকে ক্ষতি করতে না পারে। বিষয়টা তো এরকম নাকি? জি স্যার। আমি কিন্তু পারমাণবিক বোমাটা দিয়ে বোঝালাম। তার মানে মনে করেন এমন কোনো রাসায়নিক জিনিস, যে রাসায়নিক জিনিস আমাদের ফসল হোক, মানুষ হোক, যেকোনো জিনিসকে ক্ষতি করতে পারে। এটা কি যদি আমরা জনগণের আশেপাশে রাখি, তাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। যখনই আমরা এটাকে আলাদাভাবে আইসোলেশনের ভিতরে রাখবো, তখন কি হবে? জিনিসটাও সুরক্ষিত থাকবে এবং আমরাও সুরক্ষিত থাকবো। যখন ওই জিনিসটাকে আলাদাভাবে কোথাও নিয়ে রাখা হবে, সেটাকে বলে আইসোলেশন। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হলো যন্ত্র বা প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা। তার মানে কোনো একজন ইঞ্জিনিয়ার কি করলো? যন্ত্র বা প্রযুক্তির মাধ্যমে কোনো একটা হ্যাজার্ডকে নিয়ন্ত্রণ করলো। কীরকম? মনে করেন, আমি যদি আপনাকে উদাহরণ দিই, মনে করেন কোনো একটা খাম্বা, কারেন্টের একটা খাম্বা। এখন কারেন্টের খাম্বাটা উপরে আগুন ধরতেছে, ট্রান্সমিটারটা মনে করেন এখনো বাস্ট হয় নাই, ঠিক আছে? ট্রান্সমিটারটা মনে করেন এখনো বাস্ট হয়নি, কিন্তু কারেন্টের খাম্বার উপরে আগুন ধরে গেছে, মারাত্মক আগুন জ্বলতেছে। এখন কি করলো? কোন একটা যন্ত্রটা কি মনে করেন একটা ক্রেন বা কোনো একটা বড় একটা যন্ত্র নিয়ে এসে কি করলো? যে ওই জায়গা থেকে ট্রান্সমিটারটা সুইচ করে নিচে নামায় দিল। এই যে যন্ত্র ব্যবহার করলো একজন ইঞ্জিনিয়ার এসে, প্রযুক্তি ব্যবহার মাধ্যমে কি করলো? সেটা নিয়ন্ত্রণ করলো, একটা হ্যাজার্ডকে মোটামুটি যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করলো এবং সম্পদটাকে বাঁচালো। এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। ক্লিয়ার? জি স্যার। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, নিয়ম বা প্রক্রিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, প্রিন্সিপাল কি? ওই যে প্রিন্সিপাল, আমাদের যারা প্রিন্সিপাল থাকে বা আমাদের যারা কোম্পানিতে সিইও থাকে, তাদেরকে কি আমরা ওই কোনো কাজ করতে দেখি, নাকি তারা আমাদেরকে শুধু নিয়ম আর প্রক্রিয়া বলে দেয়, আমরা সেই অনুযায়ী কাজ করি? তাহলে সে তার জায়গা থেকে নিয়ম বা প্রক্রিয়া আমাদেরকে জানায় দিল, আমরা সেই অনুযায়ী কিন্তু তার দিক থেকে নিয়ন্ত্রণ করা হয়ে গেল। তার মানে প্রিন্সিপাল স্যার বললো যে ওই জায়গায় হ্যাজার্ড আছে, সেফটি অফিসারকে বললো তুমি এটা নির্মূল করো। তার মানে কি? অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলতে কি বোঝায়? অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে যেই নিয়মটা বা যেই আদেশটা বা যে নির্দেশটা করা হয়, সেটাও কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ। লাস্টে সর্বশেষ কি? পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে আমরা কিন্তু এই ঝুঁকিটাকে নির্মূল করতে পারি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই হায়ারার্কি কন্ট্রোলটা অবশ্যই ক্লিয়ার করবেন সবাই, ঠিক আছে? এখানে একটু এটুকু পড়ে নেবেন। এগুলো একটা এইভাবে বের করতে করতে অনেক সময় লাগছে, জন্য এডিট করার সময় পাইনি। আচ্ছা, এবার দেখি আমরা এখানে আরেকটু কোশ্চেন আছে। হোয়াট আর দ্য লেভেল অফ হায়ারার্কি কন্ট্রোল উইথ এক্সপ্লেনেশন। এখানে লেখা আছে হোয়াট আর দ্য লেভেল, কয়টা লেভেল? হায়ারার্কি কন্ট্রোলের ধাপগুলো ব্যাখ্যা সহ আপনাকে লিখতে বলেছে। এখন আপনার প্রতিটা জিনিস কিন্তু লিখতে হবে। ইলিমিনেশন মানে কি, তারপর সাবস্টিটিউশন মানে কি, আইসোলেশন মানে কি, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল মানে কি। এবার আমরা কি এগুলো লিখতে পারবো? জি স্যার, পারবো। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু লেখা আছে, আপনারা এটা পড়ে নেবেন, ঠিক আছে? এবার যদি আমরা দেখি, এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট আর দ্য সেফটি ম্যাটার অ্যান্ড রুলস ইন দ্য ওয়ার্কপ্লেস। কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয় ও দায়িত্ব কি? তাহলে কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয় দায়িত্ব কি? সেফটি ম্যাটার মানে হলো কর্মক্ষেত্রের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা। সেফটি ম্যাটার আমরা বলি না, সেফটি ম্যাটার সম্পর্কে তোমার কিন্তু খুব ভালো একটা মানে চিন্তা থাকতে হবে, এরকম আমরা কথা বলি না আমাদের কর্মক্ষেত্রে। তো কর্মক্ষেত্রের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং দুর্ঘটনা এড়াতে দায়িত্ব নিয়ে কাজ করা। যখন আপনি কর্মক্ষেত্রে ঝুঁকি সম্পর্কে সচেতন থাকবেন, তখন সেটা কি হয়ে যাবে? তখন কিন্তু আপনার সেফটি ম্যাটার হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে রোল মানে কি? আপনার ভূমিকা বা দায়িত্ব বোঝানো হয়েছে। এবং দুর্ঘটনা এড়ানোর দায়িত্ব নিয়ে কাজ করা, এগুলো করে কিন্তু আপনি আপনার দায়িত্বটা বা ভূমিকাটা আপনি পালন করতে পারেন। কি পয়েন্টগুলো আপনারা পড়ে নেবেন, কি পয়েন্টগুলো আমি বোঝায় দিচ্ছি না।
এখানে দেখেন, এখানে লেখা আছে একটা এক্সপ্লেনেশন উদাহরণ দেওয়া আছে। প্রতি বছর অনেক শ্রমিক নিরাপত্তার অভাবে আহত বা মারা যায়। এবার যদি আপনাকে বলা হয় যে এখানে সেফটি ম্যাটার কেন আমাদের দরকার, যে যদি আমাদের ভিতরে প্রতি শ্রমিক বা কর্মী যদি সঠিকভাবে সচেতন হয় এবং নিজের দায়িত্ব যদি নিজে পালন করে দুর্ঘটনা এড়ানোর জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আহত বা নিহতর হারটা কিন্তু কমে আসবে, যার কারণে কিন্তু সবার নিরাপত্তা নিশ্চিত হবে। এই জন্য আমরা সেফটি মেটার অবশ্যই ফলো করব। What are the common reason where young worker get injury? তরুণ কর্মীরা কেন বেশি দুর্ঘটনার শিকার হয়? তার মানে কি কমন বলতে কি বোঝাচ্ছে? মনে করেন খুব বেশি বোঝাচ্ছে যে তরুণ কর্মীরা কেন বেশি দুর্ঘটনার শিকার হয়। তরুণ কর্মীরা সাধারণত প্রশিক্ষণের অভাব থাকে। এবার যদি আপনাকে বলে যে তরুণ কর্মীরা কেন দুর্ঘটনার বেশি শিকার হয়, যে তাদের প্রশিক্ষণের অভাব থাকে, অভিজ্ঞতার অভাব থাকে, সচেতনতার ঘাটতি থাকে, বেশি দুর্ঘটনার শিকার হয়। ক্লিয়ার? জি আচ্ছা, এখানে রিজনগুলো লেখা আছে। আমি যদিও রিজনগুলো উপরে দিয়ে দিয়েছি, তারপর পয়েন্ট আকারে নিচে দিয়েছি। ওই যে কি বলে এটাকে নাম্বারিং করে আপনার এখানে নিজের অধিকার সম্পর্কে না জানা, প্রশ্ন করতে ভয় পাওয়া। তার মানে একটা প্রশ্ন করলাম না, ওই জায়গায় একটা হ্যাজার্ড পড়ে আছে, সেফটি অফিসার নিজের মতো সে কাজ করলো না, আমি তাকে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করলাম না, ভয় পেয়ে চলে আসলাম। এটার কারণে কিন্তু কি হতে পারে, কারণ কি আমি ছোট, সে আমার থেকে বড়, এই জন্য কিন্তু কি হতে পারে, আমরা কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারি। তারপরে কাজ, পড়াশোনা, আমি যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট আমি কাজ করি, পড়াশোনা করি, এই সব কিছু একসাথে সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে যাওয়া, যার কারণে কিন্তু আমাদের মনে করেন বেশি কি হয়, বেশি আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। এটা আপনারা পড়ে নেবেন এখান থেকে। এটাই তো বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার এটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার লেখা আছে হোয়াট আর দ্য ইফেক্ট কস্ট অফ ইনজুরি ইলনেস। এই কোশ্চেনটাও এনএসডিএ তে বেশ কয়েকবার এসেছে। এই ইলনেস বলতে বোঝাচ্ছে মনে করেন অসুস্থতা বোঝায় মেবি, হ্যাঁ। আর এখানে ইফেক্ট বা কষ্ট সাধারণত আঘাত বোঝাচ্ছে। আঘাত বা অসুস্থতার প্রভাব কি, মানে প্রভাব ক্ষতি কি করতে, মানে কি কি আঘাত বা অসুস্থতার প্রভাব বা ক্ষতি কি কি? আঘাত বা অসুস্থতার ব্যক্তি, পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজের উপর খারাপ প্রভাব ফেলে। তার মানে কি, যদি আপনার প্রভাবের কথা বলি তাহলে আঘাত বা অসুস্থতা কি করতে পারে, পরিবারকে, কর্মক্ষেত্রকে এবং সমাজের উপর খারাপ প্রভাব ফেলে। আপনি আঘাত বা অসুস্থ হলে আপনার পরিবারের আয় কমে যাবে, আপনার কর্মক্ষেত্রের কর্মী কমে যাবে, সমাজের একজন দায়িত্বশীল এবং কাজের একজন মনে করেন ব্যক্তি মারা যাওয়ার মাধ্যমে কি হলো, সব জায়গা থেকে কিন্তু সবার জন্য সমস্যা, এটা মানে একটা খারাপ প্রভাব পড়ে গেল। এবার এই জায়গাতে ইফেক্টের যে বিষয়টা আছে, ইফেক্টগুলো, প্রভাবগুলো কি কি হতে পারে এখানে লেখা আছে। নিজের উপর প্রভাব, তার পরিবার ও বন্ধু, কর্মদাতা, সহকর্মী, সমাজ, এখানে কিন্তু আবার উল্লেখ করে দেওয়া আছে। একজনের আঘাত অনেক মানুষের উপর প্রভাব ফেলে। ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা কি ক্লিয়ার সবার? জি স্যার। বাকিরা কথা বলেন। জি স্যার। এটা বলা একটু ক্লিয়ার হবে। বুঝেন? হ্যাঁ, আপনারা একবার বললে একটু ক্লিয়ার হবে। তারপরে হঠাৎ এমপ্লয় রোল, এটাও এনএসডিএ তে আমি অন্তত দেখছি অন্তত কমপক্ষে 15 থেকে 20টা অ্যাসেসমেন্টে কোশ্চেনটা আসছে। হঠাৎ এমপ্লয়ার্স রোল ইন ওয়ার্কপ্লেস সেফটি। ওয়ার্কপ্লেস সেফটির জন্য একজন এমপ্লয়ার্স, তার মানে কি কর্ম, মানে ওই যে কি বলে এটাকে, এমপ্লয়ার বলতে বোঝাচ্ছে মানে সাধারণত ওই যে যে আপনার মালিক থাকে, সে মালিকের দায়িত্বগুলো কি কি। এমপ্লয় কিন্তু বলি না, এমপ্লয় মানে কি আপনি কর্মী, আর এমপ্লয়ার মানে কি যে আপনাকে চাকরি দিয়েছে, যে মালিক, তাকে বোঝানো হয়েছে। তাহলে হোয়াট আর দ্য এমপ্লয় রোলস, মালিকের ভূমিকা কি, ইন মানে কি ভিতরে, ওয়ার্কপ্লেস সেফটির ভিতরে মালিকের ভূমিকা কি। অবশ্যই ভূমিকা কি কি হতে পারে, আপনার নিরাপত্তা নিশ্চিত করা। দেখি এখানে কি লেখা আছে, কর্মক্ষেত্রে সব কর্মীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই হলো এমপ্লয়ের দায়িত্ব। তার মানে আপনার মালিকের দায়িত্ব কি, আপনার স্বাস্থ্যগত এবং নিরাপত্তাগত সব ধরনের সুরক্ষা নিশ্চিত করাই হলো একজন এমপ্লয়ের দায়িত্ব। এখানে রেসপন্সিবিলিটি অফ
লেখা আছে যে স্বাস্থ্য নিরাপত্তা নীতি তৈরি করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা। আপনি মনে করেন অপ্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু আপনি খুব দক্ষ, কিন্তু আপনার প্রশিক্ষণ নাই। তো একজন মালিকের উচিত আপনাকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত করা, সঠিক ও নির্দেশনা ও তদারকি করা, আপনাকে সঠিকভাবে তদারকি করা, নিরাপত্তা যন্ত্রপাতি দেওয়া। আপনাকে এমন যন্ত্রপাতি দিয়েছে যেটার মাধ্যমে আপনি কি হতে পারেন, ইনজুরি হতে পারেন। তাহলে একজন এমপ্লয়ার মালিকের দায়িত্ব কি? আপনাকে সঠিক এবং নিরাপদজনক একটা যন্ত্রপাতি দিয়ে আপনাকে কাজ করানো। কর্মক্ষেত্রে ঝুঁকি সম্পর্কে জানানো, আপনার অধিকার। আপনি এখানে আরেকটা পয়েন্ট দিতে পারেন, আপনার অধিকার নিশ্চিত করা, যে আপনার কথা বলার অধিকার, অংশগ্রহণের অধিকার, এই সম্পর্কে আপনার মনে করেন পূর্ণ অধিকারটাও নিশ্চিত করা কি একজন মালিকের দায়িত্ব। এবার দেখেন আইনি অনুযায়ী যদি বলে যে একজন এমপ্লয়ার লিগ্যাল রিকোয়ারমেন্ট কি কি হতে পারে, নিরাপত্তা নীতিমালা, তারপর আইন, এইগুলো আপনি একটু পড়ে নেবেন, ঠিক আছে? এমপ্লয়ার মানে কি বুঝতে পেরেছেন আপনারা? এমপ্লয়ার কাকে বলা হয়? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই কোশ্চেনটাও এনএসডি এর আমি কমপক্ষে 15 থেকে 20টা অ্যাসেসমেন্টে আমি দেখেছি যে হোয়াট আর দ্য সুপারভাইজার রেসপন্সিবিলিটিস ইন ওয়ার্কপ্লেস সেফটি। একজন সুপারভাইজারের ওয়ার্কপ্লেসের ভিতর কি কি রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে, ঠিক আছে? দেখেন বাংলায় কি বলেছে, কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য সুপারভাইজারের দায়িত্ব কি? সুপারভাইজার মানে কি? মনে করেন আপনার ইনচার্জ, যে আপনাকে তদারকি করে, তাকেই মনে করেন সুপারভাইজার মনে করেন। এখন সুপারভাইজারের দায়িত্ব হলো কর্মীকে গাইড করা, নিরাপত্তার নিয়ম মেনে চলা নিশ্চিত করা। তার মানে আপনি কি নিরাপত্তার নিয়ম মেনে কাজ করতেছেন কিনা সেটাও কিন্তু যে তদারকি করবে সেটা নিশ্চিত করবে। তার দায়িত্বগুলো কি কি এখানে লেখা আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এগুলো আসলে বোঝার মতো কিছু না, কিন্তু খুবই সহজভাবে এখানে দেওয়া আছে। তারপরে গুড সুপারভাইজার শুট, মনে করেন একজন ভালো সুপারভাইজারের কিছু বৈশিষ্ট্য আছে। কর্মীদের সাথে কাছাকাছি কাজ করা, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকা। তার মানে আমি আমার মনে করেন যে সুপারভাইজার, যে যে সিআই, তাকে আমি কোনো একটা কোশ্চেন করলাম কিন্তু সে কোনো পাত্তাই দিল না, তাহলে কিন্তু হবে না। সে প্রস্তুত থাকলো, কাজ সম্পর্কে মতামত দেওয়া, একটা ফিডব্যাক দেওয়া। আমি একটা কাজ করেছি, সে কাজটা সম্পর্কে সে আমাকে যখন ফিডব্যাক দিবে তখন আমার ভুলটা ধরা পড়বে, অথবা আমার কাজে যদি ভালো হয় তাহলে সে প্রশংসা করলে কিন্তু আমার কাজটা করতে সুবিধা হবে। তারপর মনিটর ওয়ার্ক রেগুলারলি, তোমার কাজ ঠিকভাবে বা নিরাপদে হচ্ছে কিনা তা আমাকে দেখার মাধ্যমে কিন্তু কাজটা সম্পূর্ণভাবে হতে পারে। ক্লিয়ার সবার এটুকু? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা পড়ে শেষ করব। There are two type of safety training, general training and specific job training. এটা যদিও একটু বড়, আমি আর এটা তাহলে ধরবো না, আপনারা এগুলো পড়ে নেবেন। স্পেসিফিক ট্রেনিং, জেনারেল ট্রেনিং, জব ট্রেনিং, এগুলো একটু পড়ে নেবেন। এই যে 15 পেজ পর্যন্ত আমরা পড়লাম, আমি আর সামনে যেতে চাচ্ছি না, কারণ কি অনেক বেশি হয়ে গেলে আপনার জন্য কষ্ট হবে। তাহলে এই 15 পেজ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?